তোরদহনের অগ্নিশিখা লেখিকা জুনায়ে জিনু পর্ব ৫১। খানবাড়ির প্রতিটা লোকের জীবন থেকে চলে যায় ২-২টা সপ্তাহ। এখন সকলে সকলের জীবন নিয়ে বেশ ব্যস্ত। কারো এখন আর মজা, আনন্দ, উল্লাস কিংবা ঘোরাঘুরির মতো তেমন সময় নেই। সকলে এখন পড়াশোনা কিংবা কাজে ব্যস্ত। তবে মাঝে মাঝে সব কিছুর মাঝখানে নিজেদের একটু সময় দেওয়ার মতো চেষ্টা করে তারা। তাজ আর তিথির প্রেমটা ভালোই চলছে। তাজের সব কাজ শেষ হলে মাঝে মধ্যেই তিথিকে নিয়ে রাতের শহরটা দেখতে বের হয়, কিংবা হুটহাট তিথির কলেজের সামনে গিয়ে ফুচকা, কফি কিংবা পার্কে ঘুরতে যায়। আর ইতিমধ্যেই তাস তিথির ব্যাপারটা তারাদের পুরো ফ্রেন্ডশিপ জেনে গেছে। তবে এরা ছাড়া আর কেউই এখন অবধি জানে না। এর মধ্যে আর ফারদিনরা তারাকুঞ্জে আসে নাই, পড়াশোনার বেশ চাপ, যার কারণে তারাকুঞ্জে তাদের যাওয়া হয় না। আর রইল বাকি জয়, আর তার দেখা হয় না শ্রাবন্তীর সাথে। তারাদের কাছে জানতে পারে শ্রাবন্তী নাকি গ্রামের বাড়িতে ঘুরতে গেছে, তাই কলেজে আসে না। তারপরও শত শত চেষ্টা করেও সে পারেনি শ্রাবন্তীর সাথে দেখা করতে। এক প্রকার সে মরিয়া হয়ে উঠেছে শ্রাবন্তীর সাথে দেখা করতে, কিন্তু পারছে না কিছুতেই। যার কারণে আজকাল তার মন মানসিকতা একটু ভালো থাকে না, সকালের থেকে কিছুটা দূরে দূরে থাকে। সারাদিন ঘরেই তার দিন কাটে, এভাবেই তার দিন চলছে। আর তারা তুর্য, তারা তো এখন একে অপরের সব কিছু। তারা তো এক মিনিটও এখন তুর্য ছাড়া থাকতে পারে না। সারাদিন কাছে না পেলেও রাতে তুর্যকে তার কাছে পেতেই হবে। তুর্য পাশে না থাকলে যেন বেচারি তার আর ঘুমই আসে না। তারা এখন একজন ঘনিষ্ঠ হাজব্যান্ড ওয়াইফ হলেও এর পাশাপাশি এখন তাদের খুব ভালো বন্ধুত্বের একটা বন্ডিং হয়ে গেছে। সব কিছু আজকাল তাদের মাঝে শেয়ার করা হয়। তারা তো সারাদিন কী কী করে তার সব কিছু তুর্য যখন বাসায় ফেরে তখন গল্পের ঝুলি খুলে বসে। আর তুর্যও তা কোনো রকম বিরক্ত ছাড়াই মন দিয়ে তা শোনে। বলতে গেলে তাদের সম্পর্কটা অনেক অনেক ভালো হয়েছে। আর সব শেষে টয়া সে তো এখন বিছানায় পড়ে আছে। তারা তুর্যের মধ্যে ঝামেলা বাজানোর মতো কোনো অবস্থা নেই। তার কারণ তুর্য তার যা হাল করেছে। এই তো সেই দিনের কথা, টয়ার গ্রিন টিতে তুর্য বিছুটি পাতার রস মিশিয়ে দিয়েছে, ঠিক যেভাবে তারার গ্লাসে স্ট্রবেরি ফ্লেভারটা মিশিয়ে দিয়েছে। তার কিছু সময় পরই তারাকুঞ্জে চিৎকার চেঁচামেচি শুরু। টয়ার এমন অবস্থা হয়েছিল যেন গলাকাটা মুরগির মতো ছটফট করছিল। তারার চাইতে বেশি আর্তনাদ করতে হয়েছে তাকে। ভাগ্যিস তাকে সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, না হলে আরও কিছু সময় দেরি হলে টয়া সেখানে নির্ঘাত মারা যেত। আর এসব কিছু খুব ভালো করে উপভোগ করেছে তুর্য আর তাজ। তারার অবশ্য খারাপ লেগেছে, যতই তার শত্রু হোক কারো এমন অবস্থা দেখলে নিশ্চয়ই খারাপ লাগবেই। তারারও একই হয়েছে। তারপর টয়াকে বাসায় নিয়ে আসলে তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে। আর এই কারণেই তারা তুর্যের মাঝে কোনো রকম ঝামেলা পাকাতে পারেনি। দুপুর ২টা। আজ তারা হামিদ খানের অফিসে এসেছে তুর্যকে সারপ্রাইজ দিতে। কলেজ শেষ হওয়ার পর পর সোজা চলে এসেছে অফিসে। তারা অফিসের ভেতরে প্রবেশ করতেই সকলে উঠে দাঁড়িয়ে পড়ে। তারা সেদিকে পাত্তা না দিয়ে সোজা চলে যায় তুর্যের ক্যাবিনের কাছে। তারা যেতেই সকলে ফের বসে পড়ে। তারা সোজা এসে থামে তুর্যের ক্যাবিনের দিকে। হাত বাড়িয়ে কেবিনের দরজায় ৩টে টোকা দিয়ে নক করে। তুর্য বসে বসে বেশ ইম্পর্ট্যান্ট কিছু ফাইল দেখছিল। এমন সময় দরজা টোকা পড়তেই তুর্য ফাইলের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কামিং। তুর্যের অনুমতি পেতেই তারা দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তারা দরজা লক করে তাকাতেই দেখতে পায় তুর্য বেশ মন দিয়ে ফাইল দেখছে। তা দেখেই তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্যের পানে। মানুষটাকে যেন যখন যেভাবে দেখে সেভাবেই তার ভালো লাগে। তার প্রতিবার যেন নতুন করে তার প্রেমে পড়ে। এদিকে তুর্য কারো সারা শব্দ না পেয়ে ভ্রু কুঁচকে ফাইল থেকে চোখ তুলে তাকাতেই তারাকে দেখে সে চমকে যায়। মুহূর্তেই তার ঠোঁটে হাসির দেখা মেলে। সে ফাইল রেখে হেসে বলে ওঠে, বাবুই তুই কখন এলি? তুর্যের কথায় তারার হালকা হেসে ব্যাগের বেল্ট ধরে তুর্যের কাছে আসতে আসতে বলে ওঠে, মাত্রই এলাম আপনাকে সারপ্রাইজ দিতে। বলেই তারা এসে তুর্যের কাছে থামে। তুর্য এক প্রকার খুশিতে গদগদ হয়ে তারাকে জড়িয়ে ধরে বলে ওঠে, উফ বাবুই পাখিটা আমার, আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। আমি তোকে এই মুহূর্তে একদম আশা করিনি বাবুই, আমি সত্যি খুব খুব সারপ্রাইজ হয়েছি। বলেই তুর্য তারার গালে শব্দ করে একটা চুমু খায়। এতে শুধু তারা হাসে। সে মোটেও জানতো না সে আসলে তুর্য এত পাগলামি করবে। তাহলে তো সে আরও আগে আসতো। তুর্য তারার কাঁধে ব্যাগ দেখে সেটা খুলতে থাকে। সেটার দিকে এক ঝলক তাকায় তারা। তুর্য ব্যাগ খুলে সেটা টেবিলের ওপর রেখে দেয়। সে চেয়ারে বসে তারার কোমর ধরে টেনে এনে তারাকে তার কোলে বসায়। তারা তুর্যের গলা জড়িয়ে ধরে তুর্য তারার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, তুই যে আসবি বলিসনি কেন? তাহলে আমি তোকে গিয়ে নিয়ে আসতাম। তুর্যের কথায় তারা হেসে বলে, আমি নিজেও জানতাম না আমি আসবো। কলেজ ছুটি হওয়ার পর ভাবলাম আপনাকে সারপ্রাইজ দেওয়া যাক, তাই রহমান চাচাকে নিয়ে সোজা এখানে চলে এসেছি। তুর্য তারার কথায় হেসে তারার নাকের সাথে নাক ঘেঁষে বলে ওঠে,
খুব ভালো করেছেন এসেছেন, আমি সত্যি সারপ্রাইজ হয়েছি। এরকম সারপ্রাইজ মাঝে মাঝে দিলে তো পারিস, তাহলে আমি খুশি হই। তুর্যের কথায় তারা হেসে বলে ওঠে, সারপ্রাইজ সবসময় দিলে ভালো লাগে না, সেটা হুট করে একবার দিলেই ভালো লাগে, বুঝছেন? তারার কথায় তুর্য তারার নাক টেনে বলে ওঠে, তা আমি জানি সোনা, তবে আমার বাবুই যদি এই সারপ্রাইজ মাঝে মাঝে কিংবা রোজ দেয় তাহলে আমি তুর্য বেশ খুশি হই আর কি। বুঝতে পেরেছেন? তুর্যের কথায় তারা একটু নড়ে চড়ে বসে বলে ওঠে, ওকে, এটা পরে দেখা যাবে, ভেবে দেখবো সারপ্রাইজটা মাঝে মাঝে দেওয়া যায় কিনা। তারার কথায় তুর্য আর কিছু উত্তর দেয় না, শুধু হালকা হাসে। তুর্য এবার তারার গালে বৃদ্ধা আঙুল দিয়ে স্লাইড করতে করতে আদুরে কণ্ঠে বলে ওঠে, দুপুরে কিছু খেয়েছিস? তুর্যের কথায় তারা ঠোঁট উল্টে বলে ওঠে, না, 10টার দিকে ক্যান্টিনে খেয়েছিলাম, আর এখন আপনার সাথে খাবো। তারার কথায় বেশ খুশি হয় তুর্য, হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি খাবার আনতে বলছি। তুর্যের কথায় তারা বাদ ছেদে বলে ওঠে, না, আমি এখানে খাবো না, রেস্টুরেন্টে খাবো, আর এখন ঘুরতে বের হব। কতদিন আপনার সাথে ঘুরতে বের হই না। তারার কথায় তুর্য তারার ঠোঁটে ছোট্ট চুমু খেয়ে বলে ওঠে, ওকে, তাই হবে, এখন গিয়ে হাত মুখটা ধুয়ে আসুন, তারপর আপনাকে নিয়ে ঘুরতে বের হচ্ছি, কেমন? তুর্যের কথায় তারা খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, সত্যি? তারার মুখে হাসি দেখে তুর্য তিপির হেসে বলে ওঠে, হ্যাঁ সোনা, যাবো তো, আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর বের হচ্ছি। তুর্যের কথায় তারা হেসে একপাশে মাথা নাড়ায়। তা দেখে তুর্য তারার কপালে চুমু খেয়ে বলে ওঠে, যা, ফ্রেশ হয়ে আয়। তারাও আর কথা না বাড়িয়ে তুর্যের কোল থেকে নেমে পড়ে। তারা নামতেই তুর্য ভালো করে বসে পড়ে, ফোন বের করে কাউকে মেসেজ দিতে থাকে। তারা নেমে হিজাবের পিন খুলতে থাকে, একটা একটা করে হিজাবের পিনগুলো খুলে রাখে টেবিলের ওপর। তারপর একপাশে ঝুলিয়ে রাখা ওড়নাখানা খুলে টেবিলের ওপর রাখে। হিজাব খুলতে এলোমেলো চুলগুলো হাত দ্বারা পেছনের দিকে ঠেলতে থাকে। হিজাবের আড়ালে চুলগুলো ঘেমে পুরো একাকার, ঢেকে রাখা গলা কাঁধটাও ঘেমে ভিজে গেছে। তারা এখন তুর্যের সামনে ওড়নাবিহীন অবস্থায়। আজকাল এটা তার অভ্যাস হয়ে গেছে, এখন আর তার লজ্জা লাগে না তুর্যের সামনে এভাবে থাকতে। হাজব্যান্ডের সাথে এইসব বিষয় নিয়ে আবার লজ্জা কিসের? তার উপর তুর্যের সামনে ওড়না ছাড়া থাকতে লজ্জা কি? তুর্যের তো আর তার কোনো কিছু দেখার আর বাকি নেই, তাই সে আজকাল এভাবেই থাকে তুর্যের সামনে। তারা ওড়না রেখে চলে যায় ওয়াশরুমের দিকে, দরজা খুলে প্রবেশ করে ওয়াশরুমে। এদিকে তুর্য তার শার্টের হাতা ফোল্ড করতে করতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, ফাইলগুলো গুছিয়ে এক সাইডে রেখে দেয়। এর মাঝে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসে তারা। তুর্য চোখ তুলে সামনের দিকে তাকায়, তারা টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তার দিকে আসতে তুর্যের চোখ আটকে যায় তার তারার ওপর। কলেজ ড্রেস পরিহিত তারাকে এখন নিতান্তই বাচ্চা বাচ্চা লাগছে। তার উপর ওড়নাবিহীন তারাকে দেখে তার ঘোর লেগে যায়। তারা এসে থামে তুর্যের কাছে, তারাকে কাছে দেখে তুর্য তারার কোমর ধরে একটা টানে নিজের কাছে মিশিয়ে নেয়। তা দেখে থতমত খেয়ে যায় তারা, বারংবার সে তার ঘন পাপড়ির পল্লব ঝাপটাচ্ছে। তার চাহনির মাঝে তুর্য ডান হাত উঠিয়ে নেশা ভরা চাহনি নিয়ে তারার গলার মাঝখানটায় দুই আঙুল উল্টো করে রাখে। তারা তা দেখে সেদিক পানে তাকায়। তারা তুর্যের চাহনি বুঝতে পেরে শুকনো ঢুক গেলে এর মাঝে তুর্য দু আঙুল গলা থেকে নিচে নামতে থাকে। চোখ খিচে বন্ধ করে নেয় তারা। তুর্যের আঙুল তারার গলা বেয়ে বক্ষদ্বয় পেরিয়ে নিচের দিকে নামছে। তার স্পর্শে তারার পুরো শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয়, নিঃশ্বাসের গতি তার জোরে জোরে পড়তে থাকে। তুর্য তারার গলা থেকে বক্ষদ্বয় অবধি ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে তারার পানে তাকিয়ে মাতাল কণ্ঠে বলে ওঠে, ভাবছি আমার নতুন অফিসটায় আমার কেবিনে বেডরুমটা রাখবো, যাতে তুই আসলে আদরটা সেখানে করে ফেলতে পারি। তবে এখানেও মন্দ নয়, আমার এই কেবিনটাতেও করা যায়, কি বলিস? বলেই তুর্য বাঁকা হেসে চোখ টিপ দেয়। তা দেখে তারা ভয়ার্ত কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মামা মানে? তারার কথায় তুর্য বাঁকা হেসে তারার গলায় স্লাইড করতে করতে ধীর কণ্ঠে বলে ওঠে, মানে হলো বাসরটা এখানে করেও মন্দ হয় না। কি বলিস, শুরু করব? আমি কিন্তু বাসরের মোডে আছি, চল বাসরটা এখানেই করে ফেলি। বলেই তুর্য তারার ঘাড়ে ছোট চুমু এঁকে তাতে তারা তুর্যকে বাধা দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, না না, তুর্য ভাই, এখানে একদম এসব না প্লিজ। তারার কথায় তুর্য এবার আরেকটু মজা নিয়ে বলে ওঠে, কেন নয়, এখানে করলে ক্ষতি কি? কেউ কিছু দেখবে না। আমার কেবিনে কেউ আমার অনুমতি ছাড়া আসে না বেবি, তাই কোনো ছাড়াছাড়ি হচ্ছে না। তুর্যের কথায় তারা এবার ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, না না, প্লিজ প্লিজ, এসব এখানে না, বাসায় গিয়ে করবেন প্লিজ, তুর্য ভাই প্লিজ। এবার তুর্য বাঁকা চোখে তাকায় তারার পানে, ঠোঁট বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, ঠিক তো, বাসায় গেলে করতে দিবি তো? তুর্যের কথায় তারা ব্যস্ত ভঙ্গিতে মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তারার কথায় তুর্য আগের ন্যায় বলে ওঠে, রাতে তোকে জোর করে আবার কাছে টানতে হবে না তো? যদি তাই হয় তাহলে আমি এখন ছাড়বো না বলে দিলাম। তারা আগের ন্যায় বলে ওঠে, না না, আপনাকে আনতে হবে না, আমি নিজেই যাব। তারার কথায় তুর্য বলে, সত্যি তো? তারা ঝটপট মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি। তুর্য এবার শান্ত হয়, নিজেকে সামলে এবার তারাকে ছেড়ে ধীর কণ্ঠে বলে ওঠে,
ওকে যা, ছেড়ে দিলাম। তুর্যের কথায় তারা এবার স্বস্তি নিঃশ্বাস ফেলে। তা দেখে তুর্য তারার পানে তাকিয়ে শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, দেখিস যদি রাতে তোকে রোজকার মতো ধরে বেঁধে কাছে আনতে হয়, তখন দেখিস তোর কি অবস্থা করি আমি। আজ এমন অবস্থা করব যে 1 সপ্তাহ বিছানা থেকে উঠতে পারবি না। তারা তুর্যের কথায় শুকনো ঢোক গিলে দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে, না না, তেমনটা করব না। তুর্য এবার তারার কথায় থামে, আর কিছু না বলে থমথমে কণ্ঠে বলে ওঠে, এবার চল যাই, হিজাব বাঁধা লাগবে না, এই গরমে ওড়নাটা ভালো করে দিয়ে তারপর আয়। তুর্যের কথায় তারা একপাশে মাথা নাড়িয়ে টেবিলের উপর থেকে ওড়না সুন্দর করে শরীরে দিয়ে নেয়। তারার হয়ে যেতেই তুর্য তারার হাত ধরে বলে ওঠে, চল। বলেই তারার হাত ধরে কেবিন থেকে বেরিয়ে যায় বাহিরে। দুপুরে সূর্য যেন আকাশ জুড়ে জ্বলন্ত আগুন ছড়িয়ে দিয়েছে। চারপাশে একদম সাদা ঝলসানো আলোয় ভরে আছে। রাস্তায় তাকালে চোখে এক ধরনের ধোয়া ধোয়া ভাব জমে ওঠে। গরম বাতাস কানের পাশে ফিসফিস করে বয়ে যাচ্ছে, যেন রোদ আর বাতাস মিলে একসাথে চামড়া পুড়িয়ে দেবে এমন প্রতিজ্ঞা করেছে। বহুতল ভবনের কাচের দেওয়ালে সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখে বিদ্ধ করে। রাস্তার গরমে ফেটে চৌচির হওয়া পিচ থেকে এক ধরনের গন্ধ উঠে আসে। সেই গন্ধে ক্লান্তি যেন আরো গভীর হয়। মানুষজন ছাতা ধরে দ্রুত পা চালাচ্ছে, কেউ কেউ চোখ রক্ষা করতে গাঢ় রঙের সানগ্লাস পরে আসে। রিক্সাওয়ালাদের পিঠ বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, মাথায় তোয়ালে জড়িয়ে কেউ কেউ রোদ থেকে একটু পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। গাড়িগুলোর ছাদ যেন আগুনে গরম হয়ে গেছে, ধাতব গন্ধ ভেসে আসছে বাতাসে। চারপাশে শুধু রোদের রাজত্ব, নীরব তপ্ত তীব্র বাতাস নেই বললেই চলে। গাছের পাতাও যেন নিথর হয়ে আছে, এক চিলতে ছায়া খুঁজে পাওয়াই যেন আশীর্বাদ। আর এই খড়খড়ে রোদের মাঝ দিয়ে রোড পার হচ্ছে জয়। কাজের সাথে অফিসে গিয়েছিল সে, তারপর ভালো না লাগায় চলে এসেছে। আসার সময় আর আলাদা করে গাড়ি সে নিয়ে আসেনি, তার কারণ সে নিজেও জানে না, কেন জানি তার হেঁটে যেতে ইচ্ছে করছে। এই তীব্র রোদের তাপ যেন তার শরীরে লাগছে না। মনটা বড্ড উদাস উদাস তার। জয় রোড পার হতে গিয়ে রোডের ওপর তার চোখ যায়। চেনা কারো মুখ দেখে তার চোখ জোড়া। প্রথমে বিস্মিত হলেও পর মুহূর্তে খুশিতে চিকচিক করে ওঠে। তার চোখ মুখ দিয়ে তার অস্পষ্ট সুরে বেরিয়ে আসে, শ্রাবন্তী। বলেই তার ঠোঁট প্রসারিত হয়। শ্রাবন্তী রোডের একপাশ দিয়ে ছাতা হাতে বাজার নিয়ে যাচ্ছে। সেটা জয়ের চোখে পড়তে সে দ্রুত গাড়ি ঘোড়া দেখে শ্রাবন্তী বলে চিল্লিয়ে ডেকে রোড পার হতে থাকে। তবে ততক্ষণে শ্রাবন্তী কিছুটা দূরে চলে গেছে। জয়ের কথা তার কান অব্দি এসে পৌঁছায়নি। জয় এবার রোড পার হয়ে দৌড়াতে দৌড়াতে ডেকে ওঠে, শ্রাবন্তী, এই শ্রাবন্তী, শ্রাবন্তী, শোনো শ্রাবন্তী। বলে দৌড়াতে থাকে। তবে তার কোনো ডাকই শ্রাবন্তীর কান অব্দি পৌঁছায় না। জয় এবার ঝড়ের গতিতে দৌড়ে এসে শ্রাবন্তীর পথ আটকে দাঁড়ায়। হুট করে এমন হয়, আটকে ওঠে শ্রাবন্তী। দুই পা পিছিয়ে গিয়ে ভূত দেখার মতো চিল্লিয়ে ওঠে। তাকায় জয়ের পানে। জয় কোমরে হাত দিয়ে রীতিমতো হাঁপাচ্ছে। শ্রাবন্তী তাকায় জয়ের দিকে। জয়কে দেখে সে ঘাবড়ে যায়। এই সময় সে জয়কে আশা করেনি। সে তো বাসা থেকে বের হয় বন্ধ করে দিয়েছে। আজ অতি প্রয়োজনের জন্য তাকে বের হতে হয়েছে। তবে সে ভাবেনি এভাবে জয়ের সামনে সে পড়বে। ভয়ে তার এখন হাত পা কাঁপছে। এখন যদি জয় তাকে কিছু জিজ্ঞেস করে, তখন কি হবে, কি জবাব দেবে সে? এর মাঝে জয় হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, তোমার কি সমস্যা শ্রাবন্তী? তুমি হুট করে এভাবে সকলের আড়ালে কেন চলে গেলে? কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কি হয়েছে তোমার? জয়ের কথা শুনে শ্রাবন্তী নিজেকে শক্ত করে ধীর কণ্ঠে বলে ওঠে, এমনিতে কিছু হয়নি জয় ভাইয়া, আমি এখন আসছি, আমার কিছু কাজ আছে। বলেই শ্রাবন্তী যেই চলে যেতে নেবে, অমনি জয় তাকে আটকে বলে ওঠে, আসছি মানিয়ে এভাবে হুট করে কিছু না বলে চলে যাওয়া যায় নাকি? আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। জয়ের কথায় শ্রাবন্তী কর্কশ কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমার নেই জয় ভাইয়া। বলেই শ্রাবন্তী হাঁটা শুরু করে। জয় শ্রাবন্তীর কথা শুনে তার পেছন পেছন দৌড়ে যেতে যেতে বলে ওঠে, কি হয়েছে তোমার শ্রাবন্তী? তুমি এমন কেন করছো? এভাবে যেও না প্লিজ, আমার তোমার সাথে অনেক কথা বলার আছে। জয়ের কথায় কোনো উত্তর দেয় না শ্রাবন্তী। থমথমে মেজাজে সে হেঁটে যাচ্ছে। এদিকে জয় তাকে একের পর এক কথা বলে থামানোর চেষ্টা করছে, কিন্তু শ্রাবন্তীকে থামাতে পারছে না। প্লিজ আমার কথাটা শোনো। শ্রাবন্তী এক প্রকার দৌড়ে যেতে শুরু করে। এবার জয়ের কথায় তার বুকে তোলপাড় শুরু হয়ে গেছে। বুকের মাঝে তার অসহ্য রকমের ব্যথা করছে। শ্রাবন্তী হাহাকার কণ্ঠে মনে মনে বলে ওঠে, আমি পারবো না আপনার মুখোমুখি হতে জয় ভাইয়া। সেই শক্তি কিংবা সাহস আমার নেই। আপনার চোখের পানে তাকালে আমি শ্রাবন্তী যে শেষ হয়ে যাব। আমি চাই না আমাদের সম্পর্কটা এগোক, তাই আমাকে ক্ষমা করবেন। কথাগুলো বলতেই শ্রাবন্তীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। শ্রাবন্তী তার দৌড়ের গতি বাড়ায়। এর মাঝেই জয় চিৎকার করে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি শ্রাবন্তী, ভালোবাসি আমি তোমায়।
থেমে যায় শ্রাবন্তীর পা, সেখানে সে আটকে যায়। স্তব্ধ পাথরের ন্যায় সে দাঁড়িয়ে পড়ে। শ্রাবন্তীর বুকের ভেতর যেন একসঙ্গে হাজারটা ঢেউ আছড়ে পড়ে। সময় থমকে গেছে চারপাশে, কেবল তার হৃদয়ের স্পন্দন গর্জে উঠছে নিজেরই কানে। জয়ের কণ্ঠে সেই তিনটি শব্দ, আমি তোমাকে ভালোবাসি, তার মস্তিষ্কে প্রতিধ্বনি তুলতে থাকে অনবরত। শরীর অবশ হয়ে আছে, কাঁধের ওপর যেন কেউ অদৃশ্য এক পাহাড় চাপিয়ে দিয়েছে। চোখের পলক পড়া বন্ধ হয়ে যায়, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কান্নায় ভিজে মনে হয় পৃথিবীটা থেমে গেছে এই এক মুহূর্তের জন্য, আর সে নিজে ঠায় দাঁড়িয়ে আছে। সেই থেমে যাওয়ার সময় ঠিক মাঝখানে হাওয়া তার চুলে খেলা করছে, আর বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে চুপিসারে জমে থাকা ব্যথায়। মনে হচ্ছে এই ভালোবাসার স্বীকারোক্তি তার অন্তরের সব দ্বার খুলে দিয়েছে, তবু সে পেছনে ফিরতে পারছে না। জয় শ্রাবন্তীকে থামতে দেখে মুচকি হাসে। শ্রাবন্তী তড়িঘড়ি করে তার চোখের পানি মুছে নেয়। জয় দৌড়ে গিয়ে দাঁড়ায় শ্রাবন্তীর সামনে। শ্রাবন্তী চোখ তুলে তাকায় জয়ের পানে। জয় তার সামনে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। শ্রাবন্তী তা দেখছে। জয় এবার খুশি মনে বলে ওঠে, আমি তোমায় ভালোবাসি শ্রাবন্তী। আমি ভাবিনি কখনো তোমাকে এভাবে এটা বলবো। ঝগড়া করতে করতে যে কখন ভালোবেসে ফেললাম বুঝতেই পারলাম না। তুমি জানো না তোমার অনুপস্থিতিতে আমার উপর দিয়ে কী গেছে। আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না, খেতে পারছিলাম না, হাসতে পারছিলাম না। আমার কী অবস্থা হয়েছিল তুমি জানো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে জয়। শ্রাবন্তী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে জয়ের হাস্যোজ্জ্বল মুখের দিকে। কি অপরূপ হাসি, যেন সমস্ত সৌন্দর্য সেই হাসির মাঝে তার বিরাজ করা হয়েছে। হুট করেই শ্রাবন্তীর কিছু কথা মাথায় আসতেই সে সেখানেই থমকে যায়, নিজেকে শক্ত করে নেয়, চোখ নামিয়ে নেয় জয়ের পান থেকে। জয় এখনো হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে শ্রাবন্তীর সামনে। শ্রাবন্তী নিজেকে সামলাতে চোখ বন্ধ করে নেয়, মুহূর্তে চোখ খুলে নিজের মনকে শক্ত করে না চাইতেও সে থমথমে মেজাজে বলে ওঠে, যা বলেছেন সেটা এখানেই ভুলে যান জয় ভাইয়া, এটা কোনোদিন সম্ভব না। শ্রাবন্তীর কথা শুনে মুহূর্তে জয়ের ঠোঁটে লেগে থাকা হাসি ফিকে হয়ে যায়। বিস্মিত কণ্ঠে বলে ওঠে, মানে? জয়ের কথা এবার শ্রাবন্তী কাটকাট কণ্ঠে বলে ওঠে, মানে হলো আমাদের ভালোবাসাটা কখনোই সম্ভব নয়। শ্রাবন্তীর কথায় থমকে যায় জয়। জয়ের মনে যেন কেউ এক ঝটকায় সব আলো নিভিয়ে দিয়েছে। বুকের মাঝখানে হিমশীতল শূন্যতা নেমে আসে, নিঃশ্বাসটা হঠাৎ করে ভারী হয়ে ওঠে। শ্রাবন্তীর মুখের প্রতিটি শব্দ যেন ছুরির মতো বিধে বিধে তাকে ক্ষতবিক্ষত করে দেয়। বুকের ভেতরটা জ্বলে ওঠে, চোখের সামনে ঝাপসা হয়ে আসে সব কিছু। ঠিক এই মুহূর্তে পৃথিবীটা যেন থেমে গেছে, আর সেই থেমে থাকা সময়ের মাঝে জয় নিজেকে অসহায়, একার, অপূর্ণ বলে মনে করে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ঠিকই, কিন্তু কেন? আমাদের ভালোবাসাটা সম্ভব নয়। জয়ের কথায় শ্রাবন্তী জয়ের দিকে তাকে এই স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, তার কারণ আপনি একজন মুসলিম আর আমি একজন হিন্দু, তাই। শ্রাবন্তীর কথাগুলো জয়ের হৃদয়ে যেন বজ্রঘাতের মতো নেমে আসে। চোখের পাতা কাঁপে না, ঠোঁট হালকা ফাঁক হয়ে থাকে, তার দৃষ্টিটা স্থির হয়ে যায় শ্রাবন্তীর মুখের দিকে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে এমন একটা কারণ তাদের ভালোবাসার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে। বুকের ভেতরটা ধকধক করে ওঠে, মুখের হাসি কোথায় হারিয়ে গেছে সেটা খুঁজে পায় না। শরীরের সমস্ত রক্ত যেন জমে গিয়ে এক অস্থিরতা এনে দেয় তাকে। মনে হয় এক মুহূর্তে পৃথিবীর সমস্ত রং মুছে গিয়ে কেবল ধূসর একটা ছায়া চারপাশে ঘিরে ফেলেছে। চোখের কোণে জমে থাকা কষ্টের ধোঁয়াশা তাকে দৃষ্টি থেকে বঞ্চিত করে। জয়কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবন্তী ফের বলে ওঠে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তাই না? হ্যাঁ, এটাই সত্যি। আমি একজন হিন্দু ধর্মের মেয়ে। আমার নাম শ্রাবন্তী রায়চৌধুরী। আমি হিন্দু, তাই আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। সরি, আসছি আমি। বলেই শ্রাবন্তী আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে থেকে সোজা হাঁটা দেয়। জয়ের আড়াল হতেই তার ঠোঁট ভেঙে কান্না আসে, হাত দিয়ে তার চেপে ধরে হাঁটতে থাকে। পেছনে এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে জয়। কথা বলার ভাষা সে হারিয়ে ফেলেছে, কেবল চেয়ে আছে শ্রাবন্তী যাওয়ার দিকে। তুর্য তারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। তারাকে একটা টেবিলে বসিয়ে বলে ওঠে, তুই থাক, আমি খাবার অর্ডার করে আসছি। তুর্যের কথায় তারা একপাশে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তুর্য মুচকি এসে চলে যায় খাবার অর্ডার করতে। তুর্য যেতেই তারা আশপাশ তাকাতে ব্যস্ত হয়ে পড়ে। এর মাঝেই একই রেস্টুরেন্টে প্রবেশ করে তাজতিথি। তাজতিথির হাত ধরে সোজা তারাদের টেবিল থেকে কিছুটা দূরে গিয়ে বসে পড়ে। তারা একদম একে অপরের দিকে খেয়াল করে না। তাজতিথিকে চেয়ারে বসিয়ে বলে ওঠে, তুমি বসো, আমি খাবার অর্ডার করে আসছি। তাজের কথায় তিথি হেসে ওপর নিচ মাথা নাড়ায়। তাজ সোজা চলে যায় খাবার অর্ডার করতে। তুর্য খাবার অর্ডার করছিল, এমন সময় তার পেছনে এসে দাঁড়ায় তাজ। তুর্য তাজের উল্টো দিক ফিরে তাকায়, তুর্যকে দেখতে পায় না, আর না তুর্য তাজকে দেখতে পায়। তাজ এবার তুর্যের পেছন থেকে রেস্টুরেন্টের ম্যানেজারকে বলে ওঠে, এক্সকিউজ মি, আমি কিছু খাবার অর্ডার করব।
তাজের কণ্ঠ তুর্যের কানে আসতেই তুর্য ভ্রুকুচকে তাকায়। কণ্ঠটা যে তাজের সে ঠিক বুঝতে পারে, তবে সে বুঝতে পারে না তাজের এখানে আসার কারণ। সে কি ভেবে পেছনে ফেরে না, সামনের দিকেই তাকিয়ে থাকে। এদিকে তাজের কথা শুনে ম্যানেজার হেসে বলে ওঠে, হ্যাঁ নিশ্চয়ই স্যার। বলে ম্যানেজার একটা খাবারের মেনু কার্ড ও একটা কলম তাজের দিকে এগিয়ে বলে ওঠে, নিন স্যার, আপনার কোন কোন ডিশটা চাই তা সাইন করে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। তাজ ম্যানেজারের কথা হেসে কার্ডটা নিয়ে সাইন করতে করতে বলে ওঠে, আপনাদের মেনু ভালো তো নাকি? কারণ আজ প্রথম এসেছি রেস্টুরেন্টে, সাথে আবার জিএফকে নিয়ে এসেছি। খাবার খারাপ হলে কিন্তু মান সম্মান থাকবে না জিএফ এর কাছে। তাজের কথায় তুর্যের কপালে 3 ভাঁজ পড়ে। এই ছেলের আবার জিএফ কোথা থেকে এলো, তাও আবার জানে না। ম্যানেজার কিছু বলার আগেই তুর্য এবার পেছন ফিরতে ফিরতে থমথমে কণ্ঠে বলে ওঠে, তা কোথায় তোর জিএফ শুনি? তুর্যের কণ্ঠ শুনে তাজ মেনু কার্ডের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে ওঠে, ভাইয়ার গলা না? বলে সামনের দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে যায় তাজের। তুর্য বুকে দুহাত গুজে এক ভ্রু উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে তাজের হাত ফসকে মেনু কার্ড পড়ে যায়। আমতা আমতা করে বলে ওঠে, বাবা ভাইয়া? তাজের কথা শুনে তুর্য দাঁতে দাঁত চেপে বলে ওঠে, হ্যাঁ শালাবাবু, আমি আপনার প্রাণপ্রিয় দুলাভাই। তুর্যের কথায় ঢোক গেলে তাজ। তুর্যকে সে একদম আশা করেনি এখানে। এখন তো তাকে মেরেই ফেলবে তুর্য। তাজ এবার ভয়ে আশপাশ তাকায়, পালানোর রাস্তা খুঁজছে সে। এখানে থাকলে সে আর আজ বেঁচে ফিরতে পারবে না ভেবেই সেই তাজ পালাতে যাবে, অমনি সেটা বুঝতে পেরে পেছন থেকে থাবা মারে। তাজের শার্ট খামচে ধরে তুর্য বলে ওঠে, পালাচ্ছ কোথায় শালাবাবু? আগে তোমার জিএফটা কে তো দেখাও। বলেই তুর্য বাঁকা হাসে। এদিকে তাজের হাত পা কাঁপছে, এভাবে ফেসে যাবে সে কল্পনাও করতে পারেনি। তুর্য এবার তাজের শার্টের কলার ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, চল দেখি তোর জিএফটাকে। বলেই তুর্যতাজের কলার ধরে ভেতরের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে তারা আর তিথি বসে আছে তুর্যতাজের জন্য, তবে এখনও কেউ কাউকে খেয়াল করেনি। তারা তো শুধু তার সামনে ডান বাম দেখছে, কিন্তু পেছন দিকে তাকাচ্ছে না, যার কারণে দুজন দুজনকে দেখতে পারছে না। এরই মাঝে তুর্যতাজের কলার ধরে নিয়ে আসতে থাকে। তারার সেদিক মানে চোখ যেতেই সে চমকে যায়। তাজকে সে এখানে আশা করেনি। এমনকি পেছন থেকে তুর্যের সাথে তাজকে দেখে তিথি ভয়ে শুকনো ঢোক গেলে তারা তিথি দুজনেই দাঁড়িয়ে পড়ে। দুজনে বুঝতে পারছে না তাজকে এভাবে নিয়ে আসার কারণটা। তাজকে তারার সামনে এনে দাঁড় করিয়ে তুর্য বলে ওঠে, কই দেখি, দেখা তোর জিএফকে, কোথায় সে মেয়ে? বলেই তুর্য আশপাশ তাকাতে থাকে, তবে বেশি সময় তার খোয়াতে হয় না। তার আগে দেখা মেলে তিথির। তিথি কেমন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যের আর বুঝতে বাকি রয় না কিছু, সে এখন সবটা বুঝে গেছে। তুর্য তাজের কলার ছেড়ে গিজ গিজ করে বলে ওঠে, তাহলে এই তোর জিএফ, তাই তো? তুর্যের কথায় তার চোখ তুলে তাকায় তিথির দিকে। আর এদিকে তারা তুর্যের কথা শুনে পেছন ফিরে তাকায়। পেছন ফিরতেই তারা তিথিকে দেখে অবাক কণ্ঠে মৃদু চিল্লিয়ে বলে ওঠে, তিথি তুই? তারার কথায় তিথিও তারার পানে তাকায়। তারাকে দেখে তিথি ঠোঁট উল্টে অসহায় চোখে তাকায়। মুহূর্তেই সবটা বুঝতে পেরে যায় তারা। এদিকে তুর্যতাজের মাথায় চাপ্পড় মেরে বলে ওঠে, তাই এসব কবে থেকে চলছে শুনি? তুর্যের কথায় তাজ তুর্যর পানে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, কে কি কিছুদিন হলো ভাইয়া? তাজার কথায় তুর্য তারার পানে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, দেখেছিস তোর ভাই কি করে বেড়ায়? প্রেম করে বেড়াচ্ছে তোর ভাই, তাও আবার তোর ফ্রেন্ডের সাথে। তুর্যের কথায় তারা চোখ নামিয়ে ফেলে, নিচের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, আমি যা যা জানি তুর্য ভাই। তারার কথায় অবাক হয় তুর্য। অবাক হয়ে বলে ওঠে, তুই জানতিস মানে? তুর্যের কথায় ভয়ে ঢোক গেলে তারা পেছনে। তিথি তো ভয়ে শেষ। এমনিতেই সে তুর্যকে বেশ ভয় পায়, ভয় পাবারই কথা। এমন গম্ভীর তিক্ত মানুষকে তো ভয় পাবে, এটাই স্বাভাবিক। তারা এবার তুর্যের দিকে তাকিয়ে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আসলে তুর্য ভাই, দাভাই আর তিথি একে অপরকে অনেক বছর ধরে ভালোবাসে, তবে কেউ কাউকে বলতে পারেনি। এবার দাদুনদের বাসায় গিয়ে বলেছে, আর সেই থেকেই এসব। বলেই থামে তারা। তুর্য তারার কথা শুনে তাজ তো একবার তিথির পানে তাকায়। মনে পড়ে যায় সেদিন রাতে তিথির বলা কথাগুলো। বুঝতে আর বাকি রয় না তাজই হলো সেই ছেলেটা। তুর্য এসব দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিথির পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, দেখি এদিকে এসো। তুর্যের কথায় কেঁপে ওঠে তিথি, ভয়ে তার জীবন শেষ। এমন ডাকে তার হাত পা কাঁপছে। তুর্যের সামনে এখন যেন যাওয়ার সাহসই পাচ্ছে না সে। তুর্য তিথিকে সেভাবেই তুর্য তিথিকে সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে সুরে বলে ওঠে, কি হলো, আসছো না কেন? তুর্যের কথায় কেঁপে ওঠে তিথি, ভয়ে তড়িঘড়ি তারার সামনে এসে দাঁড়ায়। তুর্য রাগে দৃষ্টিতে তিথির পানে তাকায়। তা দেখে তিথি মাথা নিচু করে ফেলে। এদিকে তারা তাজেরও একই অবস্থা। তাদের বেশ ভয় করছে, কে জানে তুর্য তাদের এখন কি অবস্থা করবে। সকলের ভাবনার মাঝেই তুর্য তার পকেট থেকে
ওয়ালেট বের করে। ওয়ালেট থেকে ক্যাশ 10,000 টাকা বের করে হুট করে তিথির ও তাজের মাথার ওপর ঘোরায়, যেটাকে বলে নজর উতরানো। তিনজনই চমকে তাকায় তুর্যের পানে, তারা কিছুই বুঝতে পারে না। এদিকে তুর্য নজর উতরানোর কাজ শেষ হলে তিথির দিকে বাড়িয়ে হালকা হেসে বলে ওঠে, এটা রাখো, এখন এর থেকে বেশি আর দিতে পারবো না, কারণ এখন ক্যাশ নেই অত। সকালে 20,000 নিয়ে বের হয়েছিলাম ক্যাশ, আপাতত এটা রাখো, বাসায় গিয়ে আরও বাড়িয়ে দিচ্ছি। তুর্যের কথায় তিথি বারবার পল্লব ঝাপটায়। তাজ তারার আর বুঝতে বাকি রয় না সবটা। হুট করে দুজনের ঠোঁটের কোণে হাসি ফোটে। এদিকে তিথি হাঁ করে তাকিয়ে আছে তুর্যের দিকে, যার অর্থ সে কিছুই বুঝতে পারেনি। তুর্য তিথিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কি হলো নাও? তুর্যের কথা এবার তিথি আমতা আমতা করে বলে ওঠে, এটা কেন ভাইয়া? তিথির কথা শুনে তুর্য এবার হালকা হেসে বলে ওঠে, আমি তোমার বড় ভাসুর হই না সম্পর্কে? নিয়ম অনুযায়ী মেয়েকে দেখতে গেলে বড়দের কিছু না কিছু দিতে হয়, আর আমি তো বড়দের মাঝেই পড়ি, আর আমার তোমাকে পছন্দ হয়েছে তাই সামান্য কিছুটা টাকা দিলাম। তুর্যের কথায় হা হয়ে যায় তিথি। এদিকে তারা তাজের ঠোঁটে বিজয়ের হাসি ফোটে। তিথি তো পুরাই অবাক, সে এখনো বিশ্বাস করতে পারছে না যেন। তুর্য ফের বলে ওঠে, কি হলো নাও? তুর্যের কথা এবার তিথি আমতা আমতা করতে থাকে, বুঝতে পারছে না টাকাটা আদৌ নেওয়া ঠিক হবে কিনা। তিথি তাজের পানে তাকায়, তাজ হেসে চোখ দিয়ে ইশারা করে আশ্বস্ত জানিয়ে বলে টাকাটা নিতে। তিথি এবার তুর্যের পানে তাকায়, তুর্য এখনো টাকাটা বাড়িয়ে রেখেছে তার দিকে। পাশ থেকে তারা তিথিকে গুঁতো মেরে জোরে জোরে বলে ওঠে, আরে নিয়ে নে নিয়ে নে, যদি না নিতে চাস তাহলে তোর থেকে আমাকে 5,000 টাকা দিয়ে দিস, আমি তাহলে ওগুলো দিয়ে মজা কিনবো। তারার কথায় তুর্য ধমক দিয়ে বলে ওঠে, মারবো টেনে এক চড়, ওর টাকা থেকে তোর ভাগ বসাতে হবে কেন? আমার কি টাকা কম পড়েছে নাকি যে আমার ওয়াইফ হয়ে আরেকজনের টাকায় ভাগ বসাবি? তুর্যের ধমকে তারা মুখ ভোতা করে ভেঙচি কেটে অন্যদিকে তাকায়। তুর্য তিথির পানে তাকিয়ে বলে ওঠে, নাও তোমার টাকা তুমি নাও, আর এই মেয়ে যদি এখান থেকে 1 টাকাও ভাগ বসায় তাহলে আমাকে বলবে। তুর্যের কথায় তিথি আর তাজ হাসে। তারা মুখ ভোতা করে তাকায়। তিথি টাকাটা এবার হাতে নিয়ে নেয়। তারা গিয়ে ধপ করে বসে পড়ে তার চেয়ারে। এর মধ্যে খাবার এসে পড়ে। খাবার আসতে দেখে তুর্য ও তিথি তাজকে উদ্দেশ্য করে বলে ওঠে, চলো একসঙ্গে লাঞ্চটা করি। তুর্যের কথায় তাজ তিথি হেসে মাথা নাড়িয়ে বসে পড়ে। তুর্য গিয়ে তারার পাশে বসে পড়ে। তার কারণ এই মেয়েকে তো আবার খাইয়ে দিতে হবে। তুর্যকে দেখে তারা মুখ ফুলিয়ে অন্য পাশ তাকায়। তুর্য তার ঠিক খেয়াল করে শার্টের হাতা ফোল্ড করতে করতে তাজদের উদ্দেশ্যে বলে ওঠে, তোরা খাওয়া শুরু কর। বলেই তুর্য খালি একটা প্লেটে হাত ধুয়ে নেয়। তাজ তিথির পাতে খাবার বেড়ে দিতে থাকে, প্লাস নিজের প্লেটেও বাড়তে থাকে। এসব দেখে তিথি লজ্জায় মাথা নিচু করে। তুর্য প্রথমে হাঁসের মাংস দিয়ে সুন্দর করে ভাত মাখিয়ে তারার মুখের সামনে ধরে কর্কশ কণ্ঠে বলে ওঠে, রাগ পরে করবেন, আগে হা করুন। তুর্যের কথায় তারা মুখ ফুলিয়ে তাকায় তুর্যের পানে। তুর্য তার সামনে লোকমা ধরে আছে, তা দেখে তারা সেটা রাগে মুখে পুরে নেয়, আর সাথে জেদে কামড় বসায় তুর্যের হাতে। তুর্য সঙ্গে সঙ্গে হাত বের করে মৃদু আওয়াজ করে বলে ওঠে, উফ কি করছিস এটা? তোকে ভাত খেতে বলেছি, আমার হাত না। তুর্যের কথায় মুখ ভেঙচি কাটে তারা। এদিকে এদের কাণ্ডে বসে বসে হাসে তাজ তিথি। তুর্য তারার কাণ্ডে নিজের রাগকে কন্ট্রোল করে ফের খাওয়াতে থাকে তারাকে। তবে এবার আর কামড় দেয় না তারা। তুর্য তারার কাছে গিয়ে কেউ না শোনার মতো করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই কামড়ের প্রতিশোধ রাতে তুলবো, দেখে নিস। এমন এমন জায়গায় কামড় দেবো যে চিন্তাও করতে পারবি না। আমাকে কামড় দেওয়া তাই না? আজকে তোর শরীরে আমি রাখবো না, দেখে নিস। বলেই থামে তুর্য। এদিকে তুর্যের কথা শুনে তারা শুকনো ঢোক গেলে ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছে, সে আর খাবে কি? গলা দিয়ে এখন তার আর খাবার নামছে না। তুর্য তারাকে ভয় পেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসে, তা দেখে তারা পুরো শেষ। এদিকে তিথি তাজ খাচ্ছে আর ফাঁকে ফাঁকে তুর্য তারাকে দেখছে। তাদের ভালো লাগে তারা তুর্যের জুটিখানা। তারার প্রতি তুর্যের পাগলামিগুলো তাদের বেশ আসক্ত করে। তাদের বারবার যেন জানান দেয়, ভালোবাসলে তুর্যের মতো করেই ভালোবাসো। শ্রাবন্তী বাসায় ফিরে সোজা তার রুমে গিয়ে দরজা বন্ধ করেই শ্রাবন্তী ভেঙে পড়ে। বুকের ভেতর যেন ফাঁকা হয়ে গেছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর কণ্ঠ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। শুধু নিঃশ্বাসটা ভারী হয়ে উঠছে বারবার। বুকের মাঝখানে যেন কেউ পাথর চেপে বসে আছে। শ্বাস নিতে কষ্ট হয় তার। হাত দিয়ে মুখ চেপে ধরে সে ফুঁপিয়ে কান্না করছে। কাঁপছে শরীরটা। একা একা এই ঘরের নিস্তব্ধতা যেন তাকে গিলে খাচ্ছে। নিজের সাথে নিজেরই যুদ্ধ চলছে তার। একদিকে ভালোবাসা, অন্যদিকে বাধা, আর সেই বাধাই আজ তাকে টেনে এনেছে এক অসহ্য যন্ত্রণার গভীরে। শ্রাবন্তীর মনে হচ্ছে জয়কে না বলে সে নিজেই নিজেকে ছুরি মেরেছে। ভেতরে সবকিছু জ্বলে যাচ্ছে, অথচ কারো কিছু জানানোর ক্ষমতাটুকুও নেই। আগে যদি জানতো তাহলে হয়তো কখনোই সে কাউকে ভালোবাসতো না, কখনোই না।
অন্যদিকে শ্রাবন্তী চলে যাওয়ার পর জয় অনেকক্ষণ একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশ যেন কোনো শব্দ নেই, শুধু বুকের ভেতর কেমন একটা ধ্বংসস্তূপ পড়ে আছে। তার চোখের সামনে ভাসছে শ্রাবন্তীর মুখ, তার কানে ভাসছে সেই কঠিন কথাগুলো, এটা কোনোদিনও সম্ভব না, আপনি মুসলিম, আমি হিন্দু। জয়ের গলা শুকিয়ে গেছে, চোখে জল জমে আছে, কিন্তু পড়ছে না। বুকের ভেতরে যেন তীব্র একটা কিছু চাপছে বারবার, একটা হাহাকার, একটা চিৎকার, যা সে কোনোভাবেই প্রকাশ করতে পারছে না। তার দুই হাত মুঠো হয়ে গেছে নিজের অজান্তেই, যেন নিজের আবেগকে ধরে রাখার শেষ চেষ্টা করছে সে। মনে হচ্ছে কেউ তার সব রং কেড়ে নিয়ে কেবল সাদা কালো একটা দুনিয়া ফেলে দিয়েছে।